তো এরকম কি জানি ছিল তো ও আমি বললাম যে সালামি দিবি না, তো বলে ঠিক আছে পাঠাচ্ছি দাঁড়া, এখন তো এই সিস্টেম আছে আমি তোকে ফোনে পাঠাই দিচ্ছি, আমি দে। ও আমাকে কতটা কয় কয় আমি পাঠাচ্ছি, মানে আমি পাঠাচ্ছি, দেখি 1 টাকা পাঠাইছি সালামি। দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে কোয়েল দিতে দেখার সাথে প্রথম দিনই তুইটামারি করা শুরু। আমি দাদির ক্যারেক্টার করব, হ্যাঁ সব ধরনের চরিত্রই আসে, আমি নায়িকা করব, নায়িকার ছোট বোন করব, বা থাকে না সব ধরনের চরিত্রই চলে আসে, বেশিরভাগই অ্যাক্টিং করতে চায় আর কি। মানে নিরাশ না, আমি না তাকায় বলি কি মোয়া লাগে তোমাদের কাছে, আমি কি ডিরেক্টর, আমি কিভাবে করব তোমাদেরকে, মানে এরকম ঢুকায় দে, আমাদেরকে ঢুকায় দে, মানে কারণ আমি যখন কমার্শিয়াল সিনেমা স্টার্ট করি, মানে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, পিপল ওয়ার সো হ্যাপি, এবং সবাই আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে, অ্যাক্টিং প্যাটার্ন সবকিছু না, সবাই বললো যে কমার্শিয়াল ওই ফিলটা বা ওই জিনিসটা ম্যাটেরিয়ালটা তোমার ভিতরে আছে, কিন্তু সামহাউ আমি জালালের গল্প রিলিজ হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে না দিস ইজ মাই থিং, ওকে আমার এটা লাগবে, এটার চেয়ে আমার কাছে এটা বেশি আর্টিস্টিক বা ক্রাফটেড লাগছে আর কি। এখন আমি তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি বিভিন্ন ভাবে, এবং তার কাজ শুধু আমার না, আমার মনে হয় এখন যত আর্টিস্ট কাজ করছে ইন্ডাস্ট্রিতে সবাই চায়, তো আমার যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই করতে চাই। আমার কাছে কারাগার 2 দুর্দান্ত লেগেছে, কারণ আমি বলি কারাগার 1 তো একটা মিস্টিরিয়াস একটা মিথোলজিক্যাল জার্নি আমার কাছে মনে হয়েছে যে কি হোয়াট ইজ গোয়িং অন, কিন্তু কারাগার 2 তে যেটা হয়েছে ওই যেই ব্যাপারগুলা, যেই মিস্ট্রিগুলা বিভিন্ন জায়গায় ক্রিয়েট করা হয়েছে প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে ওই মিস্ট্রিগুলোকে, ওই জটগুলোকে খোলা হয়েছে, সো আমি তো খুব এনজয় করে দেখছি, আমার তো খুব ভালো লাগছে। অভিনয় করাটা তো কমফোর্ট আমার কাছে, কিন্তু টিভি নাটকের কথা আমি যদি তোমাকে বলি, টিভি নাটকে তো এখন এটা তো সবাই এভরিওয়ান নোজ যে আসলে টিভি নাটক এখন চলে ভিউ বা একটা বিজনেসের ওই জায়গা থেকে, তো ওই বিজনেসের জায়গা থেকে ধরো এটা বেশ একটা সময় এসে টিভি নাটকের কাজ কমতে 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 দেখা গেছে যে ধরো ঈদের সময় আগে যেখানে এক একটা ঈদে আমার 12টা 13টা 14টা 15টা 20টা 25টা করেও নাটক হয়েছে, এবং ধরো ঈদের আগের দিন পর্যন্ত রাত করে শুটিং করে ভোরবেলা বাসায় এসে ঈদের দিন সকালবেলা বাড়িতে গেছি, এমনও হয়েছে। কিন্তু ওই যে মানে হুট করে এই ইয়ের পর থেকে দেখা গেল যে বা ইউটিউবের কাজের ভিউয়ের এই প্রচলনটা শুরু হওয়ার পর থেকে ওই যে কাজ আস্তে 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 দেখা গেছে যে কমা শুরু করেছে, আর ওই যে কমফোর্ট বা থাকে না, অনেক শিল্পীর সঙ্গে কাজ করতে চায় না নানান কারণে, আমার হাইট বেশি, অনেকে কাজ করতে চায় না, এটা হুট করে স্টার্ট হয়েছে, তখন দেখা গেছে যে ওই যে আস্তে 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 কাজগুলো আসলে কমতে শুরু করেছে। তো কমতে 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 দেখা গেছে ওইটা এখন যেগুলো এখন আসলে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ফিল্মে মনোযোগ দেওয়া হয়েছে, বা একটা সময় অনেক লম্বা সময় ধৈর্য ধরতে হয়েছে তারেক ভাই, অনেক লম্বা সময়, ট্রাস্ট মি, এবং এই সময়গুলা তো খুবই কি বলবো, মানে পেইনফুল, এক ধরনের ওই যে নিজের অস্তিত্ব রক্ষার একটা লড়াই বা অস্তিত্ব রক্ষার একটা যুদ্ধ, যে আমি জানি না, আমি তো আসলে খুবই, তুমি জানো আমাকে চেনো পার্সোনালি যে আমি কিভাবে হাউ আই থিঙ্ক, ধরো আমি তো ওই ভিউয়ের দৌড়ে কিভাবে এখন আমাকে ভাইরাল হতে হবে কোন একটা, হ্যাঁ আমি এটাই বলতে চাই যে হ্যাঁ আমি একমত ওনাদের সাথে, কারণ ওই যে ভিউ যদি আমরা বলি সেলিব্রিটি আমাদেরই ক্রিয়েট করাই, যারা ভিউটা ক্রিয়েট, মানে ভিউ দিয়ে আসলে শিল্পী নির্বাচন বা শিল্পী যাচাই, তুমি কত বড় শিল্পী এটা যাচাই যখন শুরু হলো, তাহলে তো বলতেই হবে যে হি ইজ এ সুপারস্টার। অবশ্যই বিব্রতকর, ডেফিনেটলি বিব্রতকর, যে হাউ ডিয়ার সে কথা বলতেছে মামুনুর রশিদের বিরুদ্ধে, এবং যেভাবে কথা বলতেছে তোমরা তো দেখেছো, মানে এটা তো মানে ধরো চঞ্চল ভাইরা তো অনেক সিনিয়র, চঞ্চল ভাইদের চেয়েও সিনিয়র পাভেল ভাইরা, আবুল কালাম আজাদ, বৃক্ষের মতন এরকম একটা মানুষ সম্পর্কে এরকম কথা, এবং থাকে না আমাদের তো কথা বলা উচিত ছিল, আরো অনেকেরই কথা বলা উচিত ছিল, এটা নিয়ে ভোকাল হওয়া উচিত ছিল, কিন্তু আবার আর একটা ব্যাপার যে এটা নিয়ে তুমি যদি কথা বলো, মানে টপিকটা কি, প্রত্যেকটা টপিকের তো 2টা পার্ট আছে না, একটা পার্ট যদি মামুন আঙ্কেল হয়, আর একটা পার্ট তো এটাও জীবদ্দশা, এটা দেখে যেতে হলো, মাই গড। বেশিরভাগই বলে যে অ্যাক্টিং করব,
আমাকে একটু নিয়ে যাও, আমাকে একটু কোথাও ঢুকায়। মানে আবাল বৃদ্ধ বনিতা, মানে সরি মানে প্রথম ওয়ার্ডটা বোধহয় ভুল হয়ে গেল, ব্যাগধারা না, আচ্ছা তাহলে ঠিক আছে। মানে সব জায়গায় থেকে যে আমি কি মার অ্যাক্টিং করতে পারবো না, মায়ের ক্যারেক্টার করবো, দাদির ক্যারেক্টার করবো, হ্যাঁ সব ধরনের চরিত্রই আসে। আমি নায়িকা করব, নায়িকার ছোট বোন করব, বা থাকে না সব ধরনের চরিত্রই চলে আসে, বেশিরভাগই অ্যাক্টিং করতে চায় আর কি। মানে নিরাশ না, আমি না তাকায় বলি কি মোয়া লাগে তোমাদের কাছে, আমি কি ডিরেক্টর, আমি কিভাবে করব তোমাদেরকে মানে এরকম ঢুকায় দে, আমাদেরকে ঢুকায় দে, মানে পুরো ইন্ডাস্ট্রির মালিক আমি সব এরকম স্বজন প্রীতি করে ঢুকাই দিব স্বজন। এই ধরনের এই গসিপিং ধরো আমার পার্সোনাল লাইফে এটা অনেক ইফেক্ট করে, লাইক ধরো পার্সোনাল লাইফে ইফেক্ট করে বলতে বেশিরভাগ প্যারেন্টসই বা ধরো নর্মাল মানুষজন সবাই মনে করে যে আমরা মিডিয়ার মানুষ তো আমরা অনেক খারাপ, বা ধরো কোথায় গেলে দেখা যায় যে না তোমাদেরকে তো কেউ বিয়ে দিবে না, আবার কেন আমার কি মাথা খারাপ যে আমি আমার ছেলেকে একটা মিডিয়ার মেয়ের সাথে বিয়ে দিব, ও তো সংসারই করবে না, 2 দিন পরেই তো চলে যাবে, আজকে এখানে থাকে কালকে ওখানে থাকে, ও কিভাবে এভাবে বলে? অবশ্যই যে এখান থেকে ওরা কি সংসার করতে পারে নাকি, তাদের ধারণা যে শুধু মিডিয়ার মেয়েরাই সংসার করতে পারে না, বা শুধু মিডিয়ার মেয়েরাই গুছাইতে পারে না, বা শুধু মিডিয়ার মেয়েরাই অগোছালো, বা শুধু মিডিয়ার মেয়েরাই স্লাট আর সবাই ধোয়া তুলসী পাতা। তো এটাই এখন আসলে এগুলো গায়ে লাগে না, কিন্তু যখন তুমি এক্সপেরিয়েন্স করতে যাবা তোমার লাইফে কোনো কিছু, একদম এক্সপেরিয়েন্স করতেছো তুমি, যে কোনোভাবে তোমাকেই শুনতে হচ্ছে, ওই সিচুয়েশনে তুমি দাঁড়ায় আছো, তুমি শুনতেছো যে না ও মিডিয়ার মেয়ে, ওকে এটা ইটস নট পসিবল, আমি মুখ দেখাইতে পারবো না, সোসাইটিকে কি বলবো, সোসাইটি কি বলবে, যখন তুমি শুনতেছো এটা তুমি নিজে এক্সপেরিয়েন্স করতেছো, এটা তো খারাপ, তখন তো কষ্ট হয়, খারাপ লাগে। আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে হি ইজ এ মিউজিশিয়ান, মানে ও ওই যে ঈদের চাঁদ আকাশে সালামি ইয়েতে দেয় না বিকাশে, তো বিকাশে এবার 1 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত তুমি গিফট পাঠাইতে পারবা। তো এরকম কি জানি ছিল, তো ও আমি বললাম যে সালামি দিবি না, তো বলে ঠিক আছে পাঠাচ্ছি, দাঁড়া এখন তো এই সিস্টেম আছে, আমি তোকে ফোনে পাঠাই দিচ্ছি, আমি দে। ও আমাকে কতটা আমি পাঠাচ্ছি, মানে আমি পাঠাচ্ছি, দেখি 1 টাকা পাঠাইছে সালামি, মানে ওইটা হচ্ছে আলাদা একটা অফার ছিল আর কি। আচ্ছা 1 টাকা থেকে 1 টাকা পাঠাইছে বিকাশে, 1 টাকা বিকাশ সালামি পাঠাইছে আমাকে। হ্যাং আউট হয়, কারণ মামাও তো বাড়িতে যেয়ে ঈদ করে, ফ্যামিলি সহ চলে আসে, আমাদের বাসায়ও আসে, তখন একসাথে আড্ডা হয়, গল্প হয়। আর মামা যেটা হচ্ছে, মামা তো এখন অনেক বড় ডাক্তার হয়ে গেছে, বেসিক্যালি অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে, দেখা যায় যে আসলে ওইভাবে ফোনে যোগাযোগ খুবই কম হয়, যদি সুযোগ পাই তাইলে হয়তো কথা হয়, কারণ মামা বেশিরভাগ সময় ওটি করছে, সার্জন হয়ে গেছে, যোগাযোগটা অবশ্যই যাচ্ছে এখন। আর ধরো অ্যামাজনে ধরো আমি একটু স্পিরিচুয়াল জিনিসপত্র দেখতে আমার ভালো লাগে, লাইক হরর আমার ভীষণ পছন্দ, হরর জনরা। আমি কার্নিভাল রো দেখলাম, হিউম্যান স্পিসিস কিন্তু 2 ধরনের, এক ধরন হচ্ছে ইউ ক্যান সে দ্যাট মানে এক্সট্রা অ্যাবিলিটিস, মানে ওদের পাখা আছে, ওরা উঠতে পারে, আর হচ্ছে নর্মাল হিউম্যান, কিন্তু যাদের পাখা আছে ওদেরকে নর্মাল হিউম্যান আমরা ওদেরকে আরো দাবায় রাখি, ওদেরকে আমরা মেড বানায় রাখছি, ওদেরকে আমরা কাজের লোক বানায় রাখছি, ওদের ওরা নিষেধ, ওরা যখন ওদের পাখা আছে কিন্তু ওদের ওরা নিষেধ, ওরাই একসময় রিভল্ট করে আর কি। আমি যখন কলকাতায় ছিলাম, ধরো যখন রোশনি করতাম, তখন আমি কলকাতার অনেকের সাথেই আমার পরিচয়, কোয়েলদি, রঞ্জিত মল্লিক স্যার, ওনাদের বাসায় গিয়েছিলাম আমি, দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে কোয়েলদিতে দেখার সাথে প্রথম দিনই তুইতামারি করা শুরু করছে, কোয়েলদিকে আমি পেয়ে গেছিলাম বাসায়, কারণ হরনাথ চক্রবর্তী তো ওখানকার অনেক সিনিয়র একজন পরিচালক, এবং সবাই তাকে খুবই, উনি একজন শ্রদ্ধাভাজন মানুষ। আমি হরদার সাথেই গেছিলাম কোনো একটা কাজে বোধহয় এর পাশেই, তো আমাকে বলতেছে যে কোয়েলদির ভীষণ ফ্যান ছিলাম আমি, আই লাইকড হিম সো, মানে লাইকড হার সো মাচ। তো বললো পাশেই তো বাসা, যাবি নাকি? আমি বলছি তুমি যদি নিয়ে যাও প্লিজ। তারপরে মনে হয় দাদা ফোন করলো, বলে রঞ্জিত বাসায় আছে, ওনাদের তো ওনারা বন্ধু। তারপরে আমি ঢুকলাম, রঞ্জিত মল্লিক এবং কুলদীপ, আল্লাহ তুই কি হিল পড়ছিস নাকি বলতো, আমি না আমি হিল পড়ছি, হ্যাঁ। তো উনি দৌড় দিয়ে, আমরা যখন ছবি তুলি, আমি একটু ছবি তুলবো, তো অবশ্যই আমরা খেলাম, নাস্তা দিল আমাদেরকে, হিল পরে আসছে ছবি তুলতে। পরে কোয়েলদির সাথে তারপরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখা হলো সবার সাথে, ওখানে পরমব্রত ছিল, আবি চট্টোপাধ্যায় ছিল, কোয়েলদি ছিল, আবার জিৎ ছিল, অনেকেই ছিল।